অমাবস্যার কালো রাত আর ওপর থেকে মুষলধারে বৃষ্টি। মনে হচ্ছিল আকাশ আজ শহরের সব পাপ ধুয়ে দিতে চায়। মুম্বাইয়ের সবচেয়ে বড় ডাম্পিং গ্রাউন্ডের আবর্জনার স্তূপের পাশে গড়ে ওঠা সেই বস্তিটা একদম নিস্তব্ধ ছিল। শুধু টিনের চালের ওপর বৃষ্টির ফোঁটা পড়ার শব্দ ছাড়া আর কোনো শব্দ ছিল না। আবর্জনার সেই পাহাড়ের মাঝখানে, যেখানে নিঃশ্বাস নেওয়াটাও কোনো শাস্তির চেয়ে কম কিছু ছিল না, সেখানে কাবেরী নিজের পুরনো প্লাস্টিকের বস্তাটা শক্ত করে ধরে দাঁড়িয়েছিল। ২৬ বছরের কাবেরীর বয়সটা ছিল প্রস্ফুটিত হওয়ার, কিন্তু হাতের রেখাগুলো প্লাস্টিক আর কাঁচের টুকরো আগেভাগেই মুছে দিয়েছিল। তার চেহারায় রোদের ঝাপটার শ্যামলা ভামছিল, কিন্তু চোখের ভেতর এক অদ্ভুত চমক ছিল, যা সেই অন্ধকারেও আশার প্রদীপের মতো জ্বলছিল। আজ তার শরীর জ্বরে পুড়ছিল, হাড়ের ভেতর যন্ত্রণা হচ্ছিল, কিন্তু পেটের খিদে তাকে এই তুফানি রাতেও আবর্জনা কুড়োতে বাধ্য করছিল। তক্ষুনি মেঘের গর্জনের মাঝে এক এমন আওয়াজ তার কানে এলো, যা তার পদক্ষেপকে মাটিতে স্থির করে দিল। সেখানে কেউ কাঁদছিল না, এটা কোনো বিড়ালের বাচ্চার আওয়াজ ছিল না, এটা ছিল এক মানুষের কণ্ঠ। কাবেরীর বুক ধরফর করে উঠল। সে নিজের ভারী বস্তাটা ভিজে মাটিতে আছড়ে পেলে শব্দের দিকে দৌড়ে গেল। কাদা তার পা টেনে ধরছিল, সূচালো পাথর তলায় বিঁধছিল, কিন্তু তার কোনো হুঁশ ছিল না। এক বিশাল কার্ডবোর্ডের বাক্সের কাছে গিয়ে সে থামল। তার হাত কাঁপছিল, শ্বাস ভুলছিল। সে ভয়ে ভয়ে সেই ভিজে কাদাটা সরাল। ভেতরের দৃশ্য দেখে তার চিৎকার গলায় আটকে গেল। একজন নয়, দুজন নয়, ৩টে ছোট্ট শিশু খিদে আর ঠান্ডায় নীল হয়ে শুকিয়ে গিয়েছিল। ৩টে নিষ্পাপ একে অপরকে জড়িয়ে শুয়েছিল। তারা হয়তো কয়েক মাসেরই হবে। তাদের শরীরে কাপড়ের নামে শুধু কয়েকটা ফ্যাটা টুকরো ছিল। বৃষ্টির ঠান্ডা ফোঁটা তাদের নরম গালে পড়ছিল, যেন হাজার হাজার সূচ বিঁধছে। কাবেরী সেখানেই হাঁটু গেড়ে বসে পড়ল। তার হাত অজান্তেই এগিয়ে গেল, কিন্তু মাঝপথেই থেমে গেল। এক মুহূর্তের জন্য তার মনে তুফান জেগে উঠল। আমি কি করব? নিজের পেট চালাতেই হিমশিম খাচ্ছি। এই ৩টে প্রাণকে কিভাবে পালব? তার বিবেক চিৎকার করে উঠল। তখনই বস্তির এক বৃদ্ধা রমলা কাকি নিজের ছাতা নিয়ে সেখানে পৌঁছাল। বাচ্চাদের দেখে সে নাক কুঁচকে তিতকুটেভাবে বলল, আরে ছাড় এদের কাবেরী, এটা কোনো পাপের চিহ্ন। তুই জোয়ান মেয়ে, তোর বিয়ে ঠিক হওয়ার কথা সামনের মাসে। যদি তুই এদের হাতও দিস, তবে কেউ তোকে বিয়ে করে নিয়ে যাবে না। তোর পুরো জীবন বরবাদ হয়ে যাবে পাগলি। কাবেরী রমলা কাকির কথা শুনল। এটা সত্যি ছিল। তার বিয়ের কথা চলছিল এক রিকশাওয়ালা ছেলের সাথে। সেই নরক থেকে বেরিয়ে এক সম্মানজনক জীবন পাওয়ার স্বপ্ন দেখছিল। যদি সে এই অনাথদের কোলে তুলে নেয়, তবে সেই সম্পর্ক ভেঙে যাবে। তার ঘর বাঁধার স্বপ্ন এই আবর্জনাতেই কবর হয়ে যাবে। কিন্তু তখনই সবচেয়ে ছোট বাচ্চাটা নিজের ছোট্ট কাঁপতে থাকা মুঠো দিয়ে কাবেরীর আঙুল জড়িয়ে ধরল। সেই ছোট্ট হাতের স্পর্শ কাবেরীর আত্মা পর্যন্ত পৌঁছে গেল। সেই স্পর্শ বরফ শীতল হাওয়ার চেয়েও ঠান্ডা ছিল, কিন্তু তা কাবেরীর ভেতরে মমতার এমন এক আগুন জ্বালিয়ে দিল, যা তার সমস্ত ভয় পুড়িয়ে ছাই করে দিল। সে অনুভব করল যে বাচ্চাটা তাকে নয়, বরং নিজের মাকে আঁকড়ে ধরেছে। সময় যেন সেখানেই থমকে গেল। কাবেরী নিজের চোখের জল মুছল। সে নিজের ছেঁড়া শাড়ির আঁচল মেলল। খুব সাবধানে, যেন কোনো কাঁচের পুতুল তুলছে, সেভাবে প্রথম বাচ্চাটাকে তুলল এবং নিজের বুকের সাথে জড়িয়ে ধরল। তার হৃৎস্পন্দন বাচ্চার হৃৎস্পন্দনের সাথে মিলে গেল। তারপর সে দ্বিতীয় আর তৃতীয় জনকেও নিজের কোলে গুছিয়ে নিল। রমলা কাকি চেঁচিয়ে উঠল, পাগল হয়ে গেছিস নাকি? নিজের যৌবন ছাড়খাড় করে দিবি এই লাওয়ারিসদের পেছনে? কাবেরী উঠে দাঁড়াল। তার চোখে এখন আর কোনো প্রশ্ন ছিল না, ছিল শুধু পাথরের মতো এক দৃঢ় সংকল্প। সে কাকির দিকে তাকাল এবং কাঁপতে থাকা কিন্তু জোরালো গলায় বলল, কাকি, আমার গর্ভে জন্মায়নি তো কি হয়েছে? আজ থেকে এরা লাওয়ারিস নয়। আর আমার যৌবন আর বিয়ের কথা যদি বলেন, তবে একজন মা হওয়ার দাম যদি আমার একাকিত্ব হয়, তবে আমার তা মঞ্জুর আছে। বৃষ্টি আরও বেড়ে গিয়েছিল, কিন্তু কাবেরীর এখন আর ঠান্ডা লাগছিল না। সে নিজের কোলে ৩টে জীবনের বোঝা নয়, বরং নিজের পৃথিবী নিয়ে নিজের ঝুপড়ির দিকে এগিয়ে গেল। সে জানত না যে আজকের এই সিদ্ধান্ত শুধু তার বর্তমান নয়, বরং আগামীকালের ইতিহাস লিখতে যাচ্ছিল। পরদিন সকালের সূর্য কাবেরীর জন্য আশা নয়, বরং পরীক্ষা নিয়ে এলো। তার ঝুপড়ির বাইরে বস্তিবাসীদের ভিড় জমেছিল, আর মাঝখানে দাঁড়িয়েছিল তার বাগদত্তা রমেশ। সে কাবেরীর কোলে লেপ্টে থাকা সেই ৩টে অচেনা বাচ্চাকে দেখল আর ঘেন্নায় থুথু ফেলল।
আমি ভেবেছিলাম তুই গরিব কিন্তু শরীফ। রমেশ নিজের বাগদানের আংটি খুলে কাবেরীর পায়ের কাছে ছুঁড়ে ফেলল। আংটি পড়ার সেই হালকা আওয়াজ নিস্তব্ধতার মাঝে কোনো বিস্ফোরণের চেয়ে কম কিছু ছিল না। এই নোংরা রক্ত পালার জন্য তুই আমার ঘর প্রত্যাখ্যান করলি? যা, পচে মর এই আবর্জনার মধ্যে, এই হারামজাদাদের সাথে। রমেশ পা ছেড়ে চলে গেল। তার পেছন পেছন ভিড়টাও টিটকারি দিতে দিতে ছড়িয়ে পড়ল। কাবেরী নিচু হয়ে সেই আংটিটা তুলল না, বরং নিজের কোলে থাকা বাচ্চাদের আরও শক্ত করে জড়িয়ে ধরল। সে তাদের নামকরণ করল, দেব, যশ আর জয়। সে শপথ নিল যে দুনিয়া তাকে অবিবাহিত মা বলে তিরস্কার করুক না কেন, সে এই তিনজনকে রাজার মতো করে মানুষ করবে। সময়ের চাকা ঘুরল আর কাবেরীর যৌবন সেই চাকার নিচে পিষ্ট হতে থাকল। সে ভোর 4টের সময় উঠত। তার কোমরে ঝোলানো সেই প্লাস্টিকের বস্তাটা এখন আগের চেয়ে অনেক বেশি ভারী হয়ে গিয়েছিল। সে শহরের নোংরা কুড়োত, কাঁচের টুকরো প্রায়ই তার হাতের তালু চিড়ে দিত, রক্ত ঝরত, কিন্তু সে সেই রক্ত মোছার জন্য থামত না। প্রতিটা প্লাস্টিকের বোতল, প্রতিটা রদ্দ কাগজের টুকরো তার জন্য আবর্জনা ছিল না, বরং ছিল দেব, যশ আর জয়ের স্কুলের মাইনে। মনে পড়ে সেই এক সময়ের কথা, যখন বর্ষার দিনে কাজ পাওয়া যায়নি, আর ঘরে মাত্র এক মুঠো চাল বেঁচেছিল। কাবেরী উনুনে চড়ানো হাঁড়িতে সেই চালটুকু দিয়ে তাতে প্রচুর জল মিশিয়ে দিল। 3টে বাচ্চা, যাদের বয়স এখন 7-8 বছর হয়েছে, তারা নিজের নিজের থালা নিয়ে আশাবাদী চোখে বসেছিল। কাবেরী কাঁপতে থাকা হাতে সেই পাতলা ভাতের মার 3জনের থালায় সমান করে বেড়ে দিল। ছোট্ট দেব নিজের বড় বড় চোখে কাবেরীর দিকে তাকালো আর জিজ্ঞেস করল, মা, তুই খাবি না? কাবেরীর পেটে খিদের জ্বালায় মোচড় দিচ্ছিল। নাড়িভুড়ি যেন শুকিয়ে যাচ্ছিল, গলা কাঠ হয়েছিল। কিন্তু সে নিজের মুখে একটা মিথ্যে হাসি লেপে দিল। সে পাশে রাখা কলস থেকে 1 লোটা জল ভরে এক নিঃশ্বাসে গিলে ফেলল। না রে আমার লাল। কাবেরী নিজের পেটে হাত বুলিয়ে মিথ্যে বলল, আজ সেঠানি কাজে মিষ্টি দিয়েছিল, আমার পেট তো একদম ভরা আছে, তোরা খেয়ে নে, নাহলে ঠুল্লা পুলিশ চলে আসবে। বাচ্চারা মায়ের কথা মেনে নিল আর স্বাদহীন সেই খাবার গোগ্রাসে খেতে লাগল। কাবেরী কোণে বসে তাদের খাওয়া দেখছিল। তার চোখের নিচে কালো গর্ত হয়ে গিয়েছিল, গাল তুবড়ে গিয়েছিল, আর 25-30 বছর বয়সেই চুল সাদা হতে শুরু করেছিল। কিন্তু যখন জয় খেতে খেতে তার দিকে তাকিয়ে হাসল, তখন কাবেরী নিজের সমস্ত ক্লান্তি আর সমস্ত খিদে মিটে যেতে অনুভব করল। সেই রাতে কাবেরী নিজের ছেঁড়া শাড়ির আঁচলে বাঁধা সেই ছোট গিটটা খুলল। সেখানে সে তিল তিল করে জমানো কিছু কয়েন আর দুমড়ানো মুচড়াবা নোট জমিয়েছিল। সে সেই কয়েনগুলো নিজের খসখসে তালুর উপর উল্টে দিল। ঝনঝন শব্দে কয়েনগুলোর ঠান্ডা স্পর্শ তার তালু অনুভব করল। সে একটা একটা করে কয়েন গুনল, আঙুলগুলো কাঁপছিল। 1, 2, 5, 10, গণনা শেষ হল। যশের অঙ্ক বইয়ের জন্য পুরো পয়সা হয়ে গিয়েছিল। সে সেই নোংরা ঘামে ভেজা নোটগুলোকে এমনভাবে চুমু খেল যেন ওটা কোনো গুপ্তধন। সে জানত যে আগামীকাল তাকে আবার উপোস থাকতে হবে, হয়তো পরশুও। কিন্তু তার চোখে একটা চমক ছিল, তার যশ পড়বে, বড় মানুষ হবে। আস্তে আস্তে সেই বাচ্চারা বড় হতে থাকল। কাবেরীর কোমর নুয়ে গেল, কিন্তু সে নিজের ছেলেদের মাথা কখনো নুয়ে পড়তে দেয়নি। সে নিজের হাড়ের গুঁড়ো দিয়ে তাদের জীবনের ভিত্তি তৈরি করেছিল। কিন্তু সে আন্দাজ করতে পারেনি যে যে ভিতকে সে নিজের রক্ত ঘাম দিয়ে গড়ে তুলছে, তার ওপর দাঁড়িয়ে থাকা ইমারত একদিন তাকেই পিষে ফেলবে। সময় বালির মতো মুঠো থেকে ভসকে গেল। কাবেরীর কালো চুল এখন পুরোপুরি রূপোর মতো চকচক করতে শুরু করেছিল, আর কোমর ধনুকের মতো বেঁকে গিয়েছিল। কিন্তু তার তপস্যা সফল হয়েছিল। যে পাকে পদ্ম ফোটার আশা কেউ করেনি, সেখানে 3টে সূর্য উদিত হয়েছিল, দেব, যশ আর জয়। 3জনই নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছিল। কেউ ইঞ্জিনিয়ার হল, কেউ আর্কিটেক্ট, তো কেউ ব্যবসার জগতের খেলোয়াড়। সেই দিনটা কাবেরীর জীবনের সবচেয়ে ভারী এবং সবচেয়ে খুশির দিন ছিল, যখন 3 ছেলেই নিজের উজ্জ্বল ভবিষ্যতের খোঁজে শহরে যাওয়ার জন্য তৈরি ছিল। তারা কাবেরীর কুচকানো হাত দুটো নিজেদের নরম হাতের মুঠোয় নিয়েছিল আর কথা দিয়েছিল, মা, আর কয়েকদিনের কথা, আমরা সেটেল হয়ে গেলেই তোকে নিয়ে যাব, তোকে আর আবর্জনা কুড়োতে হবে না। কাবেরী নিজের ঝাপসা চোখে তাদের চলে যাওয়া দেখেছিল। সে কি জানত যে শহরের জৌলুস এত তীব্র হবে যে তাতে ছেলেরা নিজের মায়ের ঝাপসা মুখ দেখতেই ভুলে যাবে। শুরুতে ফোন আসত সপ্তাহে 1 বার, তারপর মাসে 1 বার, আর তারপর শুধু উৎসবে নিয়ম মাফিক। আজ দীপাবলির রাত ছিল। পুরো বস্তি প্রদীপের আলোয় জগমগ করছিল, বাজি পোড়ানোর শব্দ শোনা যাচ্ছিল। কিন্তু কাবেরীর ঝুপড়িতে অন্ধকার আর নিস্তব্ধতা বিরাজ করছিল। সে সকাল থেকে কিছু খায়নি।
সে খুব কষ্ট করে প্রতিবেশীর থেকে ধার চেয়ে 3 ছেলের জন্য বেসনের লাড্ডু বানিয়েছিল। তার আশা ছিল আজ তো তার ফোনটা নিশ্চয়ই বাজবে। সে তার পুরনো রাবার ব্যান্ডে বাঁধা নোকিয়া ফোনটা কোলে নিয়ে বসেছিল। তার নজর স্ক্রিনের উপর স্থির ছিল, যা একদম কালো হয়ে পড়েছিল। প্রতিটা মুহূর্ত পার হওয়ার সাথে সাথে তার হৃদস্পন্দন বাড়ছিল। বাইরে বাচ্চাদের হাসির আওয়াজ আসছিল, যা তার একাকিত্বকে আরও গভীর করে তুলছিল। তখনই ফোনের স্ক্রিন জ্বলে উঠল। রিং রিং। কাবেরীর বুক ধড়াস করে উঠল। তার কাঁপতে থাকা বুড়ো আঙুল দিয়ে সবুজ বোতামটা টিপল। হ্যালো দেব, আমার বাচ্চা। তার গলা ধরে এলো। ওপাশ থেকে আওয়াজ এলো, কিন্তু তাতে কোনো আপন ভাব ছিল না, বরং এক অদ্ভুত তাড়াহুড়ো ছিল। হ্যাঁ মা, হ্যাপি দিওয়ালি। শোন, আমি তোর অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছি, কিছু কিনে নিস। এখন আমি খুব বিজি, পার্টি চলছে, পরে কথা বলবো। কাবেরী জিজ্ঞাসা করার আগেই যে তুমি কেমন আছো, বা জানানোর আগে যে আমি তোমার জন্য লাড্ডু বানিয়েছি, ফোন কেটে যাওয়ার শব্দ হলো। বিপ বিপ বিপ। সেই শব্দ কাবেরীর কানে কোনো হাতুড়ির ঘায়ের মতো লাগল। সে স্তব্ধ হয়ে গেল। ফোনটা তখনও তার কানের কাছে ধরা ছিল। সে বিশ্বাস করতে পারছিল না যে ছেলেকে কথা বলা শেখানোর জন্য সে রাত জেগে গান গেয়েছিল, আজ তার কাছে নিজের মায়ের জন্য 2 মিনিট সময়ও নেই। সে ফোনটা ধীরে ধীরে নিচে রাখল। তার নজর সামনে থালায় রাখা সেই হলুদ লাড্ডুগুলোর ওপর পড়ল। ওগুলো এখন আর তার কাছে লাড্ডু নয়, বরং পাথরের টুকরো মনে হচ্ছিল। কাবেরী কাঁপতে থাকা হাতে একটা লাড্ডু তুলল। তার আঙুলগুলো সেই লাড্ডুর মিষ্টতা অনুভব করছিল, কিন্তু তার মন তিক্ততায় ভরে গিয়েছিল। সে লাড্ডুটা নিজের মুখের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করল, কিন্তু হাতটা সেখানেই থমকে গেল। এক ফোঁটা মোটা গরম চোখের জল তার চোখ থেকে টপকে সোজা লাড্ডুর ওপর পড়ল। সে সেই লাড্ডুটা আবার থালায় রেখে দিল। সেই রাতে বড়লোকদের ঘরে উৎসব চলছিল, বাজি ফাটছিল, আর এখানে এক মায়ের মমতার মহল ইটে ইটে নীরবে ভেঙে পড়ছিল। সে বুঝতে পেরেছিল যে তার বাচ্চারা এখন সাহেব হয়ে গেছে, আর সাহেবদের আবর্জনা কুড়ানো মায়ের কথা মনে পড়ে না। তারা নিজের উচ্চতায় এতটাই উপরে উঠে গেছে যে মাটিতে দাঁড়িয়ে থাকা তাদের মাকে তারা আর দেখতে পাচ্ছে না। কিন্তু কাবেরী জানত না যে নিয়তি তার জন্য আরও কঠিন পরীক্ষা ভেবে রেখেছে। যে জমি, যে ঝুপড়িকে সে তার বাচ্চাদের আমানত মনে করে আগলে রেখেছিল, এখন সেটাও কেড়ে নিতে চলেছে। বছর বছর কেটে গেল। কাবেরীর চুল এখন পুরোপুরি সাদা হয়ে গিয়েছিল, আর চোখে ছানি পড়তে শুরু করেছিল। সে এখনও সেই ঝুপড়িতেই থাকত, সেই পুরনো স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে, যা এখন ধুলো খাচ্ছিল। বস্তিতে রটে গিয়েছিল যে কোনো বড় কোম্পানি এই জমি কিনে নিয়েছে, আর এখানে এক আলিশান শপিং মল হতে চলেছে। কিন্তু কাবেরীর কাছে এগুলো সব গুজব ছিল। তার বিশ্বাস ছিল যে তার সেই ছোট পৃথিবী, যেখানে তার বাচ্চাদের চিৎকার ধ্বনিত হয়েছিল, তা কেউ কেড়ে নিতে পারবে না। কিন্তু এক সকালে সেই বিশ্বাস চুরমার হয়ে গেল। সকাল 8টা বাজছিল। আচমকা বস্তির জমি থরথর করে কেঁপে উঠল। কাবেরী যে তার তক্ত বসে শুয়েছিল, সে ঘাবড়ে উঠে বসল। তার মনে হল বোধহয় ভূমিকম্প হয়েছে। সে নিজের লাঠিটা ধরে কাঁপতে কাঁপতে বাইরে বেরিয়ে এলো। বাইরের দৃশ্য দেখে তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। বস্তির প্রবেশমুখে ধুলোর এক বিশাল কুণ্ডলী উঠছিল। সেই ধুলোর মেঘের মাঝখান থেকে হলুদ রঙের দানবীয় বুলডোজার আর ক্রেন কোনো ক্ষুধার্ত দৈত্যের মতো বস্তির দিকে এগিয়ে আসছিল। সেগুলোর ইঞ্জিনের গর্জনে পাখিরাও ভয় পেয়ে আকাশে উড়ে গিয়েছিল। সাইরেন বাজছিল। পুলিশের গাড়ি আর কালো উর্দিতে সুরক্ষাকর্মীরা লাঠি উঁচিয়ে মানুষদের তাড়াচ্ছিল। পালাও, সরো তোমাদের মালপত্র নিয়ে, সব ভেঙে ফেলা হবে। লাউডস্পিকারে এক প্রাণহীন যান্ত্রিক আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল। চারদিকে চিৎকার চেঁচামেচি শুরু হলো। মানুষ মাথার ওপর পোঁটলা নিয়ে কাঁদতে কাঁদতে নিজের ঘর ছেড়ে পালাচ্ছিল। কারো উনুন ভাঙছিল, তো কারো ছাদ পড়ে যাচ্ছিল। লোহা আর ইট ঘষার সেই আওয়াজ বুক কাঁপিয়ে দিচ্ছিল। কাবেরীর প্রতিবেশী বিমলা দৌড়ে এলো, আর কাবেরীর হাত টেনে ধরে চিৎকার করে বলল, কাকি, তুই কি দেখছিস? পালা এখান থেকে, ওরা সব গুড়িয়ে দেবে, তোর ঘরও বাঁচবে না। কিন্তু কাবেরী নিজের জায়গা থেকে 1 ইঞ্চিও নড়ল না। তার নজর নিজের সেই নড়বড়ে ঝুপড়ির ওপর স্থির ছিল। সেই ঝুপড়ির কাঁচা দেওয়ালে আজও কয়লা দিয়ে টানা সেই দাগগুলো ছিল, যেখানে সে প্রতি বছর দেব, যশ আর জয়ের উচ্চতা মাপত। সেই ছেঁড়া চটের নিচে সেই মাটি ছিল, যেখানে তার বাচ্চারা প্রথমবার হাঁটু গেড়ে চলেছিল। সেই চালের প্রতিটা বাতায় তার লরির সুর মিশেছিল। এটা শুধু ইট মাটির কাঠামো ছিল না, এটা ছিল তার মমতার মন্দির। এটাকে সে কিভাবে ভাঙতে দিতে পারে? না, কাবেরী বিড়বিড় করে বলল, আমি কোথাও যাব না। এটা আমার বাচ্চাদের ঘর। যখন ওরা ফিরে আসবে, তখন কোথায় যাবে?
বিমলা তাকে পাগল ভেবে নিজের প্রাণ বাঁচাতে পালিয়ে গেল। বুলডোজার এখন কাবেরীর ঝুমপুরি থেকে মাত্র কয়েক গজ দূরে ছিল। তার বিশাল লোহার থাবা বাতাসে উঠল যেন কোনো শিকারী প্রাণী নিজের চোয়াল খুলেছে। ইঞ্জিন জোরালো গর্জন করল আর কালো ধোঁয়া ছাড়ল। ড্রাইভার মেশিনটাকে আগে বাড়াল। তখনই এক রোগা পাতলা নুয়ে পড়া শরীর সেই পাহাড়ের মতো মেশিনের ঠিক সামনে এসে দাঁড়াল। কাবেরী নিজের লাঠিটাকে ঢাল বানিয়ে সামনে ধরেছিল। তার পা কাঁপছিল, কিন্তু তার শির দাঁড়ায় আজ সেই ইস্পাত ছিল যা ৩০ বছর আগে সেই বৃষ্টির রাতে ছিল। ধুলো তার চোখে ভরে যাচ্ছিল, মেশিনের গরম ভাপ তার মুখ ঝলসে দিচ্ছিল, কিন্তু সে সরল না। ড্রাইভার জোরে ব্রেক কষল, চাকাগুলো মাটি কামড়ে থেমে গেল। মেশিনের ভারী থাবাটা কাবেরীর মাথার থেকে মাত্র কয়েক ইঞ্চি ওপরে এসে বাতাসে দুলতে লাগল। এ বুড়ি, সরে যা সামনে থেকে, মরবি নাকি? ড্রাইভার জানলা দিয়ে মাথা বের করে নোংরা গালি দিল। কাবেরী নিজের শুকনো গলায় সব শক্তি সঞ্চয় করে চিৎকার করে বলল, চালিয়ে দে। যদি আমার ঘরে হাত দিতে হয় তবে আগে আমার লাশের ওপর দিয়ে যেতে হবে। পরিবেশ থমথমে হয়ে গেল, কাজ বন্ধ হয়ে গেল। সেখানে দাঁড়িয়ে থাকা সুপারভাইজার তৎক্ষণাৎ নিজের ওয়াকি টকিতে বড় সাহেবদের খবর দিল যে এক জেদি বুড়ি কাজ আটকে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণের মধ্যেই ধুলোর মেঘ চিরে ৩টে চকচকে কালো মার্সিডিজ গাড়ি সেখানে এসে পৌঁছল। সাইরেনের শব্দে নিস্তব্ধতা ছেয়ে গেল। গাড়ির দরজা খুলল আর কালো কোট প্যান্ট পরা, চোখে দামি চশমা লাগানো ৩ প্রভাবশালী ব্যক্তি বেরিয়ে এলো। এরা ছিল সেই প্রজেক্টের মালিক, শহরের নামকরা বিল্ডার। তারা রেগে গিয়ে দ্রুত পায়ে বুলডোজারের দিকে এগিয়ে এলো। তাদের জুতোর শব্দ সেই উঁচুনিচু জমিতেও এক আলাদা দাপট প্রকাশ করছিল। তারা সেই পাগল মহিলাকে সবক শেখাতে আসছিল, যে তাদের কোটি কোটি টাকার প্রজেক্টে বাধা হয়ে দাঁড়িয়েছিল। কাবেরীর ঝাঁঝসা চোখ সেই স্যুটবুট পরা সাহেবদের ঠিকমতো দেখতে পাচ্ছিল না, কিন্তু সে জানত না যে নিয়তি তাকে কোন মোড়ে এনে দাঁড় করিয়েছে। সেই ৩ জনের মুখ রাগে লাল হয়েছিল। তাদের মধ্যে সবার আগে আসছিল দেব। সেই দেব যাকে একদিন কাবেরী আবর্জনার স্তূপ থেকে তুলে বুকে জড়িয়েছিল। আজ তার গায়ে ইটালিয়ান স্যুট ছিল, কবজিতে লাখ টাকার ঘড়ি আর চোখে কালো চশমা, যা তাকে দুনিয়ার বাস্তবতা থেকে অন্ধ করে রেখেছিল। তার পেছনে যশ আর জয়ও দ্রুত পায়ে আসছিল। তাদের কাছে এটা শুধু একটা প্রজেক্ট ছিল, আর সেই বৃদ্ধা ছিল এক বাধা। দেব সরাসরি কাবেরীর কাছে পৌঁছাল। বুলডোজারের ইঞ্জিনের আওয়াজ আর হাওয়ার সোঁসো শব্দের মাঝে তার কঠোর গলা প্রতিধ্বনিত হল, এ মাই, কি তামাশা শুরু করেছিস? জান কি প্রিয় নয়? দেব চিৎকার করে বলল। তার গলায় সেই অধিকার ছিল যা ছোটবেলায় খেলনা চাওয়ার সময় থাকত, কিন্তু আজ তাতে ভালোবাসা নয়, ছিল অহংকার। সর এখান থেকে, না হলে এই মেশিন থামবে না। কাবেরী নিজের ঝাপসা হয়ে যাওয়া চোখগুলো কুঁচকে দেখল। ছানি পড়ার কারণে সে পরিষ্কার দেখতে পাচ্ছিল না, কিন্তু সেই আওয়াজ তার কানের মধ্যে দিয়ে সরাসরি তার হৃদয়ে পৌঁছে গেল। সে থরথর করে কাঁপতে লাগল। এটা কি তার ভ্রম? বৃদ্ধ বয়সে কি সে ভুল শুনছে? কাবেরী নিজের জায়গা থেকে নড়ল না। তার মৌনতা দেবের রাগে ঘি ঢালার কাজ করল। সে বিরক্ত হয়ে নিজের কালো চশমা খুলে মাটিতে আছড়ে ফেলল। সে এগিয়ে গেল আর কাবেরীর হাত থেকে লাঠিটা কেড়ে নেওয়ার জন্য তার হাতটা ঝটকা দিল। শুনতে পাচ্ছিস নাকি? দেবের বাক্যটা অসমাপ্ত থেকে গেল। যেমনই দেব সেই বৃদ্ধার কবজি ধরল, সময় যেন থমকে গেল। সব কিছু স্লো মোশনে হয়ে গেল। দেবের আঙুলগুলো সেই কবজিটা অনুভব করল। সেই চামড়া শুকনো আর খসখসে ছিল, মরুভূমির বালির মতো। কিন্তু সেই কবজিতে বড় আঙুলের ঠিক নিচে এক গভীর পুরনো পোড়া আর কাটা দাগ ছিল, এক এমন দাগ যা সারা জীবনেও মুছে যাওয়ার নয়। দেবের নজর সেই দাগের ওপর আটকে গেল। তার মস্তিষ্ক স্তব্ধ হয়ে গেল। স্মৃতির এক তুফান তার মনের মধ্যে আছড়ে পড়ল। ৩০ বছর আগে ছোট্ট দেব আবর্জনার মাঝে পড়ে থাকা এক কাঁচের বোতল নিয়ে খেলতে যাচ্ছিল। তখনই কাবেরী চিৎকার করে মাঝখানে এসে পড়েছিল। সে দেবকে বাঁচানোর জন্য বোতলটা নিজের হাত দিয়ে ধরে ফেলেছিল। কাঁচ তার হাতের তালু এপার ওপার করে দিয়েছিল। রক্তের ধারা বয়ে গিয়েছিল। ছোট্ট দেব কাঁদছিল, কিন্তু কাবেরী নিজের যন্ত্রণার তোয়াক্কা না করে তাকে জড়িয়ে ধরে বলেছিল, তুই ঠিক আছিস তো লল্লা, আমার কিচ্ছু হয়নি। দেবের শ্বাস আটকে গেল। তার হৃৎপিণ্ড এত জোরে ধরফর করতে লাগল যে তার মনে হলো পাঁজর ভেঙে যাবে। সে ধীরে ধীরে নিজের নজর উপরে তুলল। সেই বৃদ্ধ ঝুরঝুরিতে ভরা মুখটা দেখল। রোদ আর ধুলোয় সেই মুখের রং বদলে গিয়েছিল। চুল সাদা হয়ে গিয়েছিল, গাল বসে গিয়েছিল, কিন্তু সেই চোখগুলো,
সেই চোখে আজও সেই সমুদ্র ছিল, যাতে ডুবে সে ছোটবেলায় নিজের সব ভয় ভুলে যেত। দেবের হাতের মুঠো ঢিলে হয়ে গেল, তার ঠোঁট কাঁপল, কিন্তু আওয়াজ বেরোল না। পেছনে দাঁড়িয়ে থাকা যশ আর জয়, যারা এতক্ষণ রাগে পাঁচড়াচ্ছিল, দাদাকে এভাবে পাথরের মতো দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়ে গেল। তারা কাছে এলো। ভাই, কি হয়েছে? সরাও একে, যশ বলল আর কাবেরীর কাঁধ ধরল। যেমনই যশ আর জয় সেই মুখটা কাছ থেকে দেখল, তাদের পায়ের তলা থেকেও মাটি সরে গেল। কাবেরী নিজের লাঠিটা আরও শক্ত করে ধরল। সে তখনও বুঝতে পারছিল না যে এই সাহেবরা কেন তাকে এভাবে দেখছে। সে নিজের কাঁপতে থাকা ভাঙা গলায়, যা এখন এক ফিসফিসানিতে পরিণত হয়েছিল, জিজ্ঞেস করল, কেন উজাড় করছো আমার ঘর? আমার বাচ্চারা, আমার দেব, যশ, জয় ফিরে আসবে, তখন তারা জানবে কি করে যে তাদের মা এখানেই বসে আছে? এই বাক্যটা কোনো বিদ্যুতের মতো তিনজনের বুকে আছড়ে পড়ল। সেই আওয়াজ, সেই লড়ি, সেই বকুনি, সেই ডাক, মা! দেবের মুখ থেকে এক আর্তনাদ বেরিয়ে এলো। স্যুটবুট, গর্ব, টাকা, পদমর্যাদা, অহংকার সবকিছু সেই এক মুহূর্তে ধুলোয় মিশে গেল। সেখানে এখন আর কোনো চেয়ারম্যান বা এমডি দাঁড়িয়েছিল না। সেখানে দাঁড়িয়েছিল তিনটে নালায়েক ছেলে, যারা নিজেদের স্বর্গকেই পিষতে চলেছিল। সেখানে দাঁড়িয়ে থাকা প্রতিটা মানুষ, সে পুলিশ হোক বা মজুর, সেই মুহূর্তের সাক্ষী হল, যখন অহংকারের পাহাড় মমতার সমুদ্রের সামনে ভেঙে পড়ল। দেবের পুরো শরীর কাঁপতে লাগল। যে মার্সিডিস থেকে সে নেমেছিল, তার সমস্ত দর্প সেই এক মুহূর্তে বাষ্প হয়ে উড়ে গেল। তার নিজের পায়ে দাঁড়িয়ে থাকা দুঃসাধ্য হয়ে পড়ল। সে নিজের চোখ দিয়ে বয়ে চলা জল আটকানোর চেষ্টা করল না। এক মুহূর্তের জন্য সে আকাশের দিকে তাকাল, এবং তারপর ধপাস করে নিচে পড়ে গেল। সে হাঁটু গেড়ে সে সূচালো পাথর আর কঙ্করগুলোর ওপর পড়ল। একটা শব্দ হল। তার লাখ টাকার ইতালিয়ান স্যুট হাঁটু থেকে ছিলে গেল। পাথর তার ত্বকে বিঁধে গেল, রক্ত বেরোতে লাগল। কিন্তু তার শরীরের কোনো ব্যথার অনুভূতি ছিল না। সে শুধু নিজের আত্মার ওপর চেপে বসা বোঝার অনুভূতি পাচ্ছিল। দেব নিজের দুই হাত বাড়িয়ে কাবেরীর ধুলোমাখা ফাটা বিমাই পড়া পা দুটো আঁকড়ে ধরল। সে নিজের কপাল সেই চরণে রাখল, যা তার কাছে দুনিয়ার যে কোনো সিংহাসনের চেয়েও উঁচু ছিল। মা! এক চিৎকার, যা বছরের পর বছর তার বুকে চাপা ছিল, আগ্নেয়গিরির মতো ফেটে বেরোল। মা, আমাকে ক্ষমা করে দে, আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। মা, আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। যশ আর জয়, যারা এতক্ষণ মূর্তির মতো দাঁড়িয়েছিল, দাদাকে এভাবে ভেঙে পড়তে দেখে নিজেদের সামলাতে পারল না। তারাও দৌড়ে এলো আর দেবের আশেপাশে হাঁটু গেড়ে বসে পড়ল। তিন ভাই, যারা কিছুক্ষণ আগে এই বস্তি ধ্বংস করতে এসেছিল, এখন সেই বস্তির ধুলোয় মাখা হয়ে নিজের মায়ের পা জুড়িয়ে বাচ্চাদের মতো ফুপিয়ে কাঁদছিল। তাদের গরম চোখের জল কাবেরীর ঠান্ডা শুকনো পা ভিজিয়ে দিচ্ছিল, যেন তারা তাদের পাপ ধুয়ে ফেলতে চায়। কাবেরী হবাক হয়ে গেল। তার হাত থেকে লাঠিটা পড়ে গেল। সে কিছুই বুঝতে পারছিল না। এটা কি কোনো স্বপ্ন? সে ভয়ে ভয়ে নিজের কাঁপতে থাকা হাতটা আগে বাড়াল। তার আঙুলগুলো দেবের মাথা হাতড়াল। সেই স্পর্শ, সেই ছোটবেলার কুকড়ানো চুল। তারপর সে যশের কাঁধ ছুল, সেই ছোটবেলার তিল। তারপর জয়ের তালু। কাবেরীর ঝাপসা চোখ থেকে চোখের জলের বন্যা বয়ে গেল, যা ছানির জালকেও স্বচ্ছ করে দিল। তার মমতা সেই স্যুট বুট আর বিদেশি পারফিউমের গন্ধ ভেদ করে নিজের লল্লাদের চিনে নিয়েছিল। দেব, যশ, জয়! কাবেরীর গলা ভেঙে এলো। সেও ধীরে ধীরে মাটিতে বসে পড়ল এবং তিনজনকে নিজের বুকে টেনে নিল। তোরা এসে গেছিস? আমি জানতাম, আমার মন বলতো যে আমার বাচ্চারা দীপাবলিতে বাড়ি নিশ্চয়ই আসবে। সে নিজের ময়লা আঁচল দিয়ে তাদের মুখ মুছিয়ে দিল, ঠিক যেমন ছোটবেলায় তাদের মুখ মুছিয়ে দিত যখন তারা ধুলোবালি মেখে আসত। কেঁদো না আমার লাল, কেঁদো না। দেখো, আমি ঘর ভাঙতে দিইনি, তোমাদের আমানত বাঁচিয়ে রেখেছি। মায়ের এই কথা শুনে তিন ভাইয়ের কলিজা ফেটে যাওয়ার উপক্রম হল। যে ঘরকে তারা আবর্জনা আর বাধা ভাবছিল, তাদের মা সেটাকে শুধু এই কারণে বাঁচিয়ে রেখেছিল যাতে তাদের ফিরে আসার একটা জায়গা থাকে। দেব চোখের জলে ভেজা মুখ তুলল। সে পাশে দাঁড়িয়ে থাকা স্তব্ধ সুপারভাইজার আর ড্রাইভারের দিকে তাকাল, যারা এই দৃশ্য দেখছিল। দেব হাতের ইশারায় বুলডোজার পিছিয়ে নেওয়ার সংকেত দিল এবং গর্জন করে বলল, বন্ধ করো এই মেশিনগুলো। এখানে কোনো মল তৈরি হবে না। এই জমির একটা কঙ্করও যদি নড়ে, তবে আমি এই শহরকে নাড়িয়ে দেব। বুলডোজারগুলোর চাকা পেছনে ঘুরল এবং তাদের সাথেই পেছনে ঘুরে গেল সেই তিন ছেলের অহংকার। যে ধুলোর মেঢে কিছুক্ষণ আগে ধ্বংসের দৃশ্য ছিল, এখন সেখানে চোখের জল আর অনুশোচনার আর্দ্রতা ছিল। দেব সেখানেই দাঁড়িয়ে নিজের ছিঁড়ে যাওয়া প্যান্টের তোয়াক্কা না করে পকেট থেকে ফোন বের করল এবং নিজের কোম্পানির হেড অফিসে ফোন লাগালো। প্রজেক্ট ক্যান্সেল করে দাও, দেব আদেশ দিল। ওপাশ থেকে কিছু প্রশ্ন করা হলো, কিন্তু দেবের গলায় পাহাড়ের মতো কঠোরতা ছিল।
আমি বলেছি ক্যান্সেল মানে ক্যান্সেল, এখন এখানে কোনো শপিং মল হবে না। আর্কিটেক্টকে বলো আমার আগামীকাল সকালের মধ্যে একটা নতুন আশ্রম আর হাউজিং কমপ্লেক্সের নকশা চাই। এখানে থাকা প্রতিটা বস্তিবাসীকে পাকা বাড়ি দেওয়া হবে, সেটাও বিনামূল্যে। ভিড়ের মাঝে নিস্তব্ধতা নেমে এলো, আর তারপর হঠাৎ হাততালির শব্দে আকাশ মুখরিত হয়ে উঠল। কাবেরী এই ভারী শব্দগুলোর মানে জানত না, কিন্তু সে দেখল যে তার ছেলেরা এখন আর সাহেব নয়, বরং মানুষ মনে হচ্ছে। 1 বছর পর সেই জায়গা এখন আর আবর্জনার স্তূপ ছিল না, আর না ছিল দুর্গন্ধযুক্ত কাদা। সেখানে এক পরিষ্কার সাদা রঙের ইমারত দাঁড়িয়েছিল। ইমারতের মূল দরজায় গাঁদা ফুলের মালা ঝুলছিল, আর বাতাসে ধূপকাঠির গন্ধ ছিল। আজ উদ্বোধনের দিন ছিল। এক বড় কালো গাড়ি এসে থামল। দেব, যশ আর জয় নামল, কিন্তু আজ তারা কোনো কালো চশমা পরেনি। তারা পেছনের দরজার দিকে দৌড়ে গেল এবং অত্যন্ত সম্মানের সাথে নিজের মা কাবেলীকে বের করে আনল। কাবেরী আজ ছেঁড়া শাড়ি নয়, বরং এক সুন্দর সাদা বেনারসি শাড়ি পরেছিল। তার চুলে তেল দেওয়া ছিল, আর চোখে এখন ছানি নয়, বরং খুশির জল ছিল। সে এখনও ঝুঁকে হাঁটত, কিন্তু আজ তার কাছে লাঠি ছিল না। আজ তার দুই পাশে তার ছেলেরা তার সাহারা হয়ে দাঁড়িয়েছিল। তারা তাকে মূল দরজার কাছে নিয়ে গেল, যেখানে এক বড় পাথর মখমলের কাপড় দিয়ে ঢাকা ছিল। দেব কাবেরীর হাত ধরল আর সেই কাপড়ের দড়িটা টানাল। কাপড়টা সরে গেল আর সোনালি অক্ষরে লেখা নামটা চমকে উঠল, মাতৃছায়া কাবেরী সেবা সাদান। এখানে অনাথ আর অসহায় মানুষদের বিনামূল্যে চিকিৎসা আর থাকার ব্যবস্থা হবে। কাবেরী নিজের কাঁপতে থাকা আঙুল দিয়ে সেই পাথরে লেখা নিজের নামটা ছুল। সে বিশ্বাস করতে পারছিল না যে নামটাকে মানুষ আবর্জনার সাথে জুড়ত, আজ সেই নামটা একটা মন্দিরের মতো পুজো করা হচ্ছিল। মা, যশ তার কানে কানে বলল, আমরা ছোটবেলায় তোকে অনেক জ্বালিয়েছি, তোকে অভুক্ত রেখেছি, তোকে কাঁদিয়েছি। এই ইমারত সেই ঋণের এক সামান্য অংশ, যা আমরা 7 জন্মেও শোধ করতে পারব না। কাবেরী হাসল। সে তার 3 ছেলেকে জড়িয়ে ধরল। সেই মুহূর্তে সেখানে থাকা মিডিয়ার ক্যামেরা যে ছবিটা বন্দি করল, তা যে কোনো বিজনেস ম্যাগাজিনের কভারের চেয়ে বেশি দামি ছিল। একদিকে কোটি কোটি টাকার মালিক 3 ছেলে, আর তাদের মাঝখানে এক প্রাক্তন আবর্জনা কুড়ানো মা, যাকে আজ দুনিয়ার সবচেয়ে ধনী মহিলা মনে হচ্ছিল। ধন সম্পদে নয়, বরং মমতায়। সেই সন্ধ্যায় কাবেরী যখন নিজের নতুন হাওয়াযুক্ত ঘরে শুয়েছিল, তখন সে বাইরে বৃষ্টির শব্দ শুনতে পেল। সেই একই বৃষ্টি যা বছর কয়েক আগে তাকে ভয় দেখাত, কিন্তু আজ সেই বৃষ্টি সঙ্গীত মনে হচ্ছিল। সে অনুভব করল যে আসল ঘর ইট পাথর দিয়ে তৈরি হয় না, তার সেই ভিতের উপর টেকে যাকে মা বলা হয়। আর আজ সেই ভিত আগের চেয়েও অনেক বেশি মজবুত ছিল।